যে রেস্টুরেন্টে কালেক্টর সাহিবা খেতে পৌঁছানেন সেখানেই ওয়েটারের কাজ করতে দেখা গেল তার ডিভোর্সি স্বামীকে। তারপর যা হলো তা দেখে মানবিকতা কেঁদে ফেলল। বন্ধুরা, এটি ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার একটি সত্য কাহিনী, যেখানে একটি ছোট কাসবা বা উপশহরে প্রকাশ এবং তার স্ত্রী নন্দিনী থাকত। ঘর ছিল খুব সাধারণ, দারিদ্র্য অবশ্যই ছিল, কিন্তু দুজনের মধ্যে এত ভালোবাসা ছিল যে প্রতিটা মুশকিলই ছোট মনে হতো। নন্দিনী ছোটবেলা থেকেই অফিসার হতে চাইত এবং তার পুরনো বইগুলো এই স্বপ্নের সাক্ষ্য দিত। প্রকাশ খুব বেশি শিক্ষিত ছিল না, সে ট্রান্সপোর্ট গোডাউনে মজদুরি করত এবং দিনভর কঠোর পরিশ্রম করত। সকালে তাড়াতাড়ি উঠে চা বানানো, জল গরম করা আর নন্দিনীর বইগুলো গুছিয়ে রাখা তার রোজকার অভ্যেস হয়ে গিয়েছিল। সে সবসময় বলতো যে একদিন লোকে তাকে নয়, নন্দিনীকে সালাম করবে। নন্দিনী পড়াশোনায় ভালো ছিল এবং ঘরের কাজ সামলে প্রস্তুতি নিতে থাকত, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল টাকার। ফিজ আর বইপত্রের জন্য প্রকাশ নিজের প্রয়োজনীয়তাও ত্যাগ করত। একবার চোট লাগা সত্ত্বেও সে চিকিৎসা করায়নি এবং সেই টাকা নন্দিনীর পরীক্ষার ফিজে লাগিয়ে দিয়েছিল। পাড়ার লোকেরা খোঁটা দিত যে পড়াশুনো করে সে স্বামীকে ভুলে যাবে, কিন্তু প্রকাশের নিজের স্ত্রীর ওপর পুরো ভরসা ছিল এবং সে তার স্বপ্নকে নিজের স্বপ্ন মেনে নিয়েছিল। অবশেষে সেই দিন এলো যখন নন্দিনী বড় পরীক্ষায় পাশ করে গেল। পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল, লোকে অভিনন্দন জানাতে আসতে লাগল, ঘরের বাইরে ভিড় জমে গেল। প্রকাশ চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে গর্ব ছিল, যেন সে নিজের জীবনের সবচেয়ে বড় জয় দেখে নিয়েছে। কিছু মাস পর নন্দিনীর ট্রেনিং শুরু হলো, তাকে বড় শহরে যেতে হলো। প্রথমবার সে প্রকাশের থেকে দূরে যাচ্ছিল। স্টেশনে বিদায় নেওয়ার সময় নন্দিনী কেঁদে ফেলল। সে বলল, তুমি না থাকলে আমি এখানে পৌঁছাতাম না। প্রকাশ তার কপাল ছুঁয়ে বলল, ব্যাস, খুশি থেকো, বাকি সব ঠিক আছে। ট্রেন চলতে শুরু করল। নন্দিনী জানলা দিয়ে হাত নাড়াতে থাকল, আর প্রকাশ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ততক্ষণ দেখল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হল। সেদিন সে প্রথমবার শূন্যতা অনুভব করল, কিন্তু মনে সন্তোষ ছিল যে তার স্বপ্ন পূরণ হয়েছে। ট্রেনিংয়ের পর নন্দিনীর প্রথম পোস্টিং হল কালেক্টর হিসেবে। এখন সে বড় বাংলোয় থাকত, সরকারি গাড়ি, নিরাপত্তা, চাকর বাকর সব কিছু। শুরুতে সে রোজ ফোন করত, সব কথা শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। ব্যস্ততা বাড়ল নাকি দূরত্ব, প্রকাশ সেটা বুঝতে পারল না। যখন প্রকাশ প্রথমবার তার সাথে দেখা করতে শহরে গেল, সে নিজেকে খুব অদ্ভুত মনে করল। বড় গেটওয়ালা বাংলো, ভেতরে সাজানো ঘর, ইংরেজি বলা লোক, তার মনে হল সেই দুনিয়ার অংশ নয়। নন্দিনী তাকে স্বাগত তো জানাল, কিন্তু তার ব্যবহারে আগের মতো সহজ ভাব ছিল না। সে আনুষ্ঠানিক বা ফর্মাল হয়ে গিয়েছিল। কিছুদিন পর তাকে একটি পার্টিতে নিয়ে যাওয়া হলো। সেখানে বড় অফিসার, তাদের পরিবার, দামি পোশাক, সবকিছুই নতুন ছিল। প্রকাশ সাধারণ পোশাকে এক কোণে দাঁড়িয়ে থাকল। কিছু লোক তাকে দেখে ফিসফাসও করল। নন্দিনী বারবার বলতে লাগল, তুমি একটু সামলে থাকো। সেদিন রাতে প্রকাশ প্রথমবার বুঝল যে সে আর নন্দিনীর দুনিয়ায় ফিট হয় না। ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকল। কথায় কথায় বিরক্তি, নিস্তব্ধতা, ভুল বোঝাবুঝি। এবং একদিন সেটা হলো যা প্রকাশ স্বপ্নেও ভাবেনি। নন্দিনী বলল, আমরা একসাথে চলতে পারছি না, ভালো হবে যদি আলাদা হয়ে যাই। এই কথা শুনে প্রকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কিন্তু সে কোনো হাঙ্গামা করল না। সে শুধু এতটুকুই জিজ্ঞেস করল, এটাই কি তোমার খুশি? নন্দিনী মাথা নিচু করে নিল। প্রকাশ কাগজে সই করে দিল। যাওয়ার সময় সে একবারও পিছন ফিরে তাকাল না, কারণ তার ভয় ছিল যদি সে তাকায় তবে হয়তো সে ভেঙে পড়বে। সেই দিনের পর প্রকাশ সেই শহর থেকেও চলে গেল, এবং নন্দিনীর জীবন থেকেও। অনেক বছর কেটে গেল। লোকে শুনল নন্দিনী এখন অনেক বড় কালেক্টর হয়েছে। ওদিকে প্রকাশ কোথায় আছে কেউ জানত না, যেন সে পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু ভাগ্যের মনে অন্য কিছু ছিল। একদিন অফিসিয়াল ট্যুরে কালেক্টর সাহিবা নন্দিনী অন্য একটি শহরে পৌঁছালেন এবং দুপুরে হঠাৎ একটি সাধারণ রেস্টুরেন্টে খেতে চলে গেলেন। তিনি জানতেন না যে সেখানে জল দেওয়া ওয়েটার অন্য কেউ নয়, বরং সেই মানুষটি যে একদিন তার স্বপ্নের জন্য নিজের পুরো জীবন বাজি লাগিয়ে দিয়েছিল। রেস্টুরেন্টটি খুব একটা বড় ছিল না। দেয়ালে হালকা হলুদ রং, কিছু জায়গায় প্লাস্টার খসে পড়া, ছাদে ধীরে ধীরে ঘোরা পাখা আর কুনে রাখা পুরনো কুলার। বাইরে থেকে জায়গাটা খুব সাধারণ মনে হতো, কিন্তু আজ সেখানেই শহরের কালেক্টর বসেছিলেন। নন্দিনী মেনু কার্ড খুললেন,
কিন্তু তার নজর শব্দগুলোর ওপর ছিল না। ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডরা একটু দূরে দাঁড়িয়েছিল। রেস্টুরেন্টের মালিক নিজে ঘাবড়ে গিয়ে বারবার এদিক ওদিক দেখছিলেন, কারণ এত বড় অফিসার প্রথমবার তার এখানে এসেছেন। তখনই একজন ওয়েটার ট্রে নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। ম্যাডাম, জল? কণ্ঠস্বরটি খুব ধীর ছিল, কিন্তু সেই কণ্ঠস্বরের মধ্যে এমন এক চেনা টান ছিল যা নন্দিনী চাইলেও ভুলতে পারত না। গ্লাসের দিকে এগোতে গিয়ে তার হাত থেমে গেল। হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি মাথা নিচু করেছিল, যেন গ্রাহকের দিকে সরাসরি তাকানোর সাহস নেই। চুলগুলো একটু এলোমেলো, দাড়ি হালকা বড় হয়েছে, রোদে পড়া তামাটে মুখ, কিন্তু চোখের কোণের রেখাগুলো ঠিক আগের মতোই ছিল। প্রকাশ! এই শব্দটা নন্দিনীর মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এলো। ওয়েটারের হাত থেকে ট্রি প্রায় পড়ে যাচ্ছিল। সে তখনই সেটা সামলে নিল। এখন আর তার পক্ষে মাথা নিচু করে থাকা সম্ভব ছিল না। সে ধীরে ধীরে নজর তুলল। দুজনের চোখ এক হল। সময় যেন থমকে গেল। রেস্টুরেন্টের সব আওয়াজ দূরে চলে গেল। ওটা সত্যিই প্রকাশ ছিল, সেই মানুষটি যে একসময় তার স্বামী ছিল এবং এখন সাধারণ ওয়েটারের ইউনিফর্মে তার সামনে দাঁড়িয়েছিল। প্রকাশের চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু গভীর ক্লান্তি আর অদ্ভুত এক শান্তি। সে নিচু স্বরে বলল, আপনার আর কিছু চাই ম্যাডাম? ম্যাডাম! এই শব্দটা নন্দিনীর বুকে বিঁধল। একসময় সে নাম ধরে ডাকত, কখনো ভালোবেসে নন্দু বলতো, আর আজ ম্যাডাম। নন্দিনীর গলায় যেন কিছু আটকে গেল। তুমি এখানে? তার কণ্ঠস্বর কাঁপছিল। প্রকাশ নজর নিচু করে নিল। জি, কাজ করি। এতটুকু বলে সে ঘুরতে লাগল, যেন কথা বলা শেষ হয়ে গেছে, যেন সে দেখাতে চায় যে তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, শুধু কাস্টমার আর ওয়েটারের সম্পর্ক। কিন্তু নন্দিনী সঙ্গে সঙ্গে বলল, দাঁড়াও প্রকাশ। প্রকাশের পা থেমে গেল। কিছু সেকেন্ড সে দাঁড়িয়ে থাকল, কিন্তু পিছন ফিরল না। নন্দিনী ধীরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? প্রকাশ হালকা হাসল। সেই হাসিটা খুব ছোট ছিল, কিন্তু তাতে অনেক কিছু লুকিয়েছিল। জি ম্যাডাম, একদম ঠিক আছে। নন্দিনী অনুভব করল সে জানলে বুঝে ফর্মাল ভাষা ব্যবহার করছে দূরত্ব বজায় রাখার জন্য। ম্যাডাম বলো না। তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল। প্রকাশ প্রথমবার সরাসরি তার দিকে তাকাল। চোখে কোনো অভিযোগ বা রাগ ছিল না, শুধু এক শান্ত সত্য। এখন এটাই ঠিক। তার এই জবাব নন্দিনীকে ভেতর থেকে নাড়িয়ে দিল। নন্দিনী জিজ্ঞেস করল, তুমি এখানে কবে থেকে আছো? কোথায় থাকো? অনেক সময় ধরে। এখানেই পেছনে ঘর আছে। প্রতিটা উত্তর ছোট, সরাসরি এবং আবেগহীন। নন্দিনীর হঠাৎ মনে পড়ল সেই মানুষটার কথা, যে ছোট ছোট কথায় ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, হাসত, মজা করত। আজ সে এত চুপ কেন? তুমি আমাকে খুঁজলে না? সে অজান্তেই জিজ্ঞেস করে ফেলল। প্রকাশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল। তারপর খুব শান্ত স্বরে বলল, যাকে চলে যেতে হয় তাকে খুঁজতে নেই। এই কথা শুনে নন্দিনীর মন যেন বসে গেল। মনে হলো কেউ সামনে আয়না ধরেছে। কিছু সময় পর রেস্টুরেন্ট মালিক ঘাবড়ে গিয়ে পাশে এলো। ম্যাডাম, অর্ডার? নন্দিনী না ভেবেই বলল, যা ভালো হয় তাই নিয়ে এসো। মালিক চলে গেল, প্রকাশও যেতে লাগল। কিন্তু এবার নন্দিনী তাকে আটকাল না। সে শুধু তাকে যেতে দেখল। তার হাঁটাচলা বদলে গেছে। আগের মতো তেজ নেই, এখন প্রতিটি পদক্ষেপে এক ভার বা বোঝা। নন্দিনীর চোখের সামনে পুরনো দৃশ্যগুলো ভেসে উঠল। সেই মানুষটি সকালে চা বানাচ্ছে, বৃষ্টিতে ভিজে কাজ থেকে ফিরছে, তাকে পড়তে দেখে হাসছে। আর আজ সেই মানুষটি অন্যদের এঁটো প্লেট তুলছে। খাওয়া সামনে এলো, কিন্তু নন্দিনী হাত দিল না। সে দেখল দূরে এক টেবিলে প্রকাশ এক বয়স্ক গ্রাহককে খাবার পরিবেশন করছে। সে খুব সাবধানে প্লেট রাখছিল, যেন নিজের কারুর যত্ন নিচ্ছে। বৃদ্ধটি হেসে কিছু বলতেই প্রকাশও হালকা হাসল। সেই হাসিটা আসল ছিল। নন্দিনীর চোখ ভিজে এলো। সে বুঝতে পারল প্রকাশ ভেঙেছে ঠিকই, কিন্তু খারাপ মানুষ হয়ে যায়নি। খাওয়া শেষ হওয়ার পর সে বিল চাইল। বিল নিয়ে সেই প্রকাশই এলো। সে বিল টেবিলে রেখে বলল, ধন্যবাদ ম্যাডাম। নন্দিনী টাকা দিল, কিন্তু হাত সরিয়ে নেওয়ার সময় ধীরে বলল, প্রকাশ, আমরা কি কথা বলতে পারি? প্রকাশ কয়েক সেকেন্ড তার দিকে তাকাল। জানলা দিয়ে আসা রোদ তার মুখে পড়ছিল। সে ধীরে জিজ্ঞেস করল, কেন? নন্দিনীর কাছে কোনো জবাব ছিল না। সে শুধু বলতে পারল, কারণ অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। প্রকাশ দীর্ঘশ্বাস নিল, তারপর খুব শান্ত গলায় বলল, অসম্পূর্ণ জিনিসগুলো কখনো কখনো অসম্পূর্ণ থাকাই ভালো।
এতটুকু বলে সে ঘুরে গেল, কিন্তু দুপা যাওয়ার পর সে দাঁড়াল এবং পিছন না ফিরেই বলল, বিকেলে রেস্টুরেন্ট বন্ধ হয়, যদি তখনও কথা বলতে চান তবে বাইরে অপেক্ষা করবেন। সে আর পিছন ফিরে তাকাল না। বিকেলে রেস্টুরেন্টের বাইরে নন্দিনী দাঁড়িয়ে রইল। সরকারি গাড়ি দূরে দাঁড়িয়েছিল। প্রায় ৪০ মিনিট পর রেস্টুরেন্টের শাটার অর্ধেক উঠল এবং প্রকাশ বাইরে এলো। এখন সে ইউনিফর্মে নেই, সাধারণ শার্ট আর প্যান্ট। সে বাইরে পা রাখতেই নন্দিনীকে দেখল। দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। প্রকাশ ধীর স্বরে বলল, আপনার অপেক্ষা করা উচিত ছিল না, দেরি হয়ে যায়। নন্দিনী বলল, কিছু কথা দেরিতেই ঠিক মনে হয়। প্রকাশ নজর সরিয়ে নিল। বলুন, কি কথা বলতে চাইছিলেন? নন্দিনীর কাছে অনেক কিছু বলার ছিল, কিন্তু শব্দ হারিয়ে গেল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ চলে গেলে কেন, কিছু না বলে? প্রকাশ হালকা শ্বাস ছাড়ল। যাকে যেতে হয় সে বলে যায় না। নন্দিনী বলল, আমি তোমাকে যেতে বলিনি। প্রকাশ প্রথমবার তার চোখে চোখ রাখল। কখনো কখনো শব্দের চেয়ে নীরবতা বেশি বলে দেয় যে আর থাকা উচিত নয়। নন্দিনী চুপ হয়ে গেল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন সে দূরত্ব তৈরি করেছিল। নন্দিনী জিজ্ঞেস করল, তুমি কি খুশি? প্রকাশ সাথে সাথে উত্তর দিল না। সে রাস্তার দিকে তাকাল। তারপর বলল, খুশি বড় জিনিস, বেঁচে থাকাই যথেষ্ট। আমি তোমার সাথে খুব ভুল করেছি। নন্দিনী শেষ পর্যন্ত বলেই ফেলল। প্রকাশ মাথা নাড়ল। ভুল দুজনেরই হয়েছিল, শুধু সাজা আলাদা আলাদা মিলেছে। তুমি বিয়ে করনি? না। কেন? প্রকাশ হালকা হাসল। সব মানুষ দ্বিতীয় জীবন শুরু করতে পারে না। নন্দিনীর চোখে জল চলে এলো। সে ধীরে বলল, যদি যদি সবকিছু আগের মতো ফিরে পেতে চাই। প্রকাশ সাথে সাথে তার দিকে তাকাল। এবার তার চোখে প্রথমবার অস্থিরতা ছিল, ব্যথা, ভয় আর গভীর কোনো কোণে দাফন করা ভালোবাসা। সময় ফিরে আসে না, সে নিচু স্বরে বলল, শুধু মানুষ এগিয়ে চলা শিখে যায়। কিন্তু যদি কেউ সেখানেই দাঁড়িয়ে থাকে? নন্দিনী ফুপিয়ে জিজ্ঞেস করল। প্রকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর খুব শান্ত কিন্তু ভারী গলায় বলল, তবে তাকে অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে হয়। নন্দিনী এখন আর নিজেকে আটকাতে পারল না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি একা প্রকাশ, এত ভিড়েও একদম একা। প্রকাশের নজর নিচু হয়ে গেল। সে জানত এটা সত্যি, কারণ সেই শূন্যতা সে নিজেও বছরের পর বছর অনুভব করেছে। কিছুক্ষণ পর সে ধীরে বলল, চলুন, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। সামনে পার্ক আছে, ওখানে বসতে পারি। এই প্রথমবার সে ম্যাডাম বলেনি। পার্কে একটি খালি বেঞ্চে দুজন বসল। প্রকাশ ধীরে জিজ্ঞেস করল, আপনি খাবার খাননি তো? নন্দিনী হালকা হাসল। খিদে ছিল না। প্রকাশ পকেট থেকে একটি ছোট কাগজের প্যাকেট বের করল। কিচেন থেকে বেঁচে যাওয়া 2টো রুটি আর সবজি রেখে দিয়েছিলাম। অভ্যেস হয়ে গেছে। নন্দিনী প্যাকেটটা নিল, কিন্তু খুলল না, শুধু হাতে ধরে থাকল। সেই মুহূর্তেই দুজন একসাথে অনুভব করল যে তাদের গল্প শেষ হয়নি, মাঝে কোথাও শুধু থেমে গিয়েছিল। নন্দিনী ধীরে প্যাকেটটা খুলল। ভেতরে 2টি সাধারণ রুটি আর সবজি। তার মনে পড়ল কত রাত এমন গেছে যখন প্রকাশ নিজে না খেয়ে তাকে খাওয়াতো আর হাসি মুখে বলতো সে বাইরে খেয়ে এসেছে। নন্দিনী জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কখনো ঘৃণা করেছ? প্রকাশ সাথে সাথে মাথা নাড়ল। ঘৃণার জন্যে হৃদয়ে জায়গা লাগে, ওখানে তো আগে থেকেই তুমি ছিলে। এই শুনে নন্দিনীর চোখ থেকে জল পড়তে লাগল। প্রকাশ ধীরে বলল, কাঁদবেন না, এখন সব ঠিক আছে। নন্দিনী প্রথমবার চিৎকার করে বলল, কিছুই ঠিক নেই। আমি সব পেয়েছি, পদ, টাকা, সম্মান, কিন্তু যা হারিয়েছি তা কখনো পাইনি। প্রকাশ বলল, জীবন সবসময় তা দেয় না যা আমরা চাই, কখনো কখনো তা দেয় যার আমাদের প্রয়োজন থাকে। নন্দিনী জিজ্ঞেস করল, আর তোমার কি প্রয়োজন ছিল? প্রকাশ দীর্ঘশ্বাস নিল, শেখার, যে ভালোবাসা শুধু পাওয়ার জন্যে নয়, ছেড়ে দেওয়ার মধ্যেও থাকে। নন্দিনী তার ঠান্ডা হাতটা শক্ত করে ধরল। যদি আমি বলি আমি ফিরে আসতে চাই? প্রকাশ থমকে গেল। ফিরে আসা? হ্যাঁ, সেখানেই যেখানে সব শুরু হয়েছিল, তোমার কাছে। প্রকাশ চোখ বন্ধ করে নিল। তারপর বলল, সেই জায়গাটা এখন আর আগের মতো নেই, আর আমরাও না। নন্দিনী হাতটা আরও শক্ত করে ধরল। কিন্তু মন তো আগের মতোই আছে না? প্রকাশ সত্যিটা লুকিয়ে না রেখে বলল, মন ওই একই আছে, কিন্তু সেটা আবার ভাঙতে ভয় লাগে। দুজনেই বুঝতে পেরেছিল যে পরবর্তী সিদ্ধান্ত তাদের পুরো জীবন বদলে দেবে। নন্দিনী শান্ত স্বরে বলল, যদি তুমি আমাকে ফিরে নাও তবুও আমি তোমাকে দোষ দেব না, ভুল আমার ছিল।
প্রকাশ তার হাতের উপর নিজের হাত রাখল। আমি তোমাকে কখনো ছেড়েই যাইনি, শুধু জীবন আমাদের আলাদা রাস্তায় ঠেলে দিয়েছিল। নন্দিনী এবার স্বস্তির চোখে জল ফেলল। কিন্তু একটা শর্ত আছে। প্রকাশ হাসল। কি? এবার আমরা সমানভাবে চলব। তুমি কালেক্টর আর আমি ওয়েটার, তাতে কিছু ফারাক পড়বে না। ফারাক শুধু এতটুকুই হবে যে আমরা সাথে আছি। নন্দিনী সাথে সাথে মাথা নাড়ল। আমার কিছু চাই না, শুধু তুমি চাই। সেই রাতে তারা বছরের পর বছর জমে থাকা ব্যথা আর একাকিত্ব ভাগ করে নিল। পার্ক খালি হয়ে গিয়েছিল। প্রকাশ বলল, চলো তোমাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিই। গাড়ির কাছে পৌঁছে নন্দিনী হঠাৎ তাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে 5 বছরের যন্ত্রণা আর দীর্ঘ প্রতীক্ষা ছিল। প্রকাশও তাকে শক্ত করে ধরে নিল। গাড়ি চলতে শুরু করল। এইবার নন্দিনীর চোখে শূন্যতা ছিল না, বরং হালকা হাসি ছিল। কিছু সময় পর পরিবারের উপস্থিতিতে সেই মন্দিরে তারা আবারও বিয়ে করল। ফেবার সময় নন্দিনীর চোখে খুশির জল ছিল, আর প্রকাশ তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে কথা দিচ্ছে যে এবার আর কখনো ছেড়ে যাবে না। কারণ তারা বুঝে গিয়েছিল, সত্যিকারের ভালোবাসা শেষ হয় না, সেটা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সম্পর্ক অহংকার দিয়ে নয়, সমঝোতা আর ভরসা দিয়ে চলে। মানুষ যখন সফল হয় তার মনে হয় সে সব জিতে নিয়েছে, কিন্তু সেই সফরে আপনজনরাই যদি হারিয়ে যায়, তবে সেই জয়ও অসম্পূর্ণ রয়ে যায়। মানুষের আসল পরিচয় তার পদ বা টাকা নয়, তার হৃদয়। যে সাথে থাকে সেই আপন হয়। আমি আশা করি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে। পরবর্তীতে এমন আরও গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন।